তাহলে তো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে চলবে সেটি এদেশের জনগণ নির্ধারণ করবে। কোন দেশের গভীর চক্রান্তের নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না এই বাংলাদেশের মৃত্তিকায়। সুতরাং তিনি কি উদ্দেশ্যে জাতিসংঘ বাহিনীকে বাংলাদেশে প্রেরণ করার প্রস্তাব করেছেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খোলাসা করা উচিত। বন্ধুরা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে শেখ হাসিনার লুটেরা, খুনি, গুম ও নির্যাতনকারীদের পতন হওয়াতে তারা বিষণ্ণ বেদনায় মুষড়ে পড়েছেন। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তার এই বক্তব্যের মধ্যে। ভিন দেশের একজন রাজনীতিবিদের এই প্রস্তাব, অর্থাৎ শীতকালীন অধিবেশন, পশ্চিমবাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার শামিল। এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের করার হুমকি। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণকারী ভারতের রাজনীতিবিদদের পিছনে খরচ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, আমরা সমালোচনাও করছি, কিন্তু এই সমালোচনা করতে গিয়ে কেউ যে গায়েব হয়ে যাবে, কেউ যে অদৃশ্য হবে, গুমের শিকার হবে, সেই পরিস্থিতি তো নাই। গণতন্ত্রে আলোচনা আছে, প্রতিবাদ আছে, বিতর্ক আছে, দাবি উত্থাপিত হয়, আবার সমাজের মানুষ নির্বিঘ্নে পাশাপাশি সহাবস্থান করে। এখন অনেকটাই সেই পরিবেশ। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা কারা করছেন এটা দেশবাসী জানেন, আন্তর্জাতিক সম্প্রদায় জানে। বাংলাদেশের জনগণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এগুলো বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। এদেশের মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবেই জানত। আজকের বক্তব্যে আবারও প্রমাণিত হলো কট্টর হিন্দুবাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই। রসুনের গোড়া এক জায়গায়। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা যাই বলুক, তারা যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন তার প্রমাণ হচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণেই তিস্তা নদীর পানির চুক্তি বাস্তবায়িত হয়নি। এটা তো আপনারা সবাই জানেন। একটি অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আওয়ামী লুটেরা রেজিমকে মদত দিয়ে বিনিময়ে ভারত একতরফা ভাবে অনৈতিক স্বার্থ ও ফায়দা হাসিল করেছে। ছাত্র জনতা কর্তৃক জনস্বার্থ বিরোধী ভারতের সেই তাবেদার রেজিম উৎখাতের ফলে ভারতের অনৈতিক স্বার্থ হাসিলের ছেদ পড়ায় সেখানকার রাজনীতিবিদ ও নীতি নির্ধারকরা এখন বেসামাল হয়ে পড়েছে। 81% সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সাথে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয়, তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়, বরং বৈরী ভাবাপন্ন। তাই বুঝতে হবে, বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হম্বিতম্বির পেছনে ভারতের কোনো ধর্মীয় ভাবাবেগ, ভালোবাসা বা বন্ধন জড়িত নেই। আছে এটিকে পুঁজি করে ভারতের আধিপত্যবাদী আগ্রাসী মনোভাব ও ষড়যন্ত্র। আমি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের বিধানসভায় দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে সনাতন হিন্দু সম্প্রদায়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশবাসী ভাই বোনকে পার্শ্ববর্তী দেশের গভীর চক্রান্ত সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানায়। বন্ধুরা, তারা বাংলাদেশে কিছুই নয়, আমরা তো বাস করি এখানে। কি হচ্ছে এখানে? 15 বছরের একটি দানবীয় জগদ্দল পাথরের পর কমপক্ষে একটি মুক্ত বাতাস নিতে পারছে মানুষ।
আর এটিকে এমন করে ফুলিয়ে ফাঁপিয়ে ভারতে বলা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে। কই, আপনি যদি সত্যিকার অর্থে একজন আদর্শবাদী রাজনীতিবিদ হতেন, তারা আজকে আগরতলায় বিএনপির যে উপ হাইকমিশন অফিস আছে, ডেপুটি হাই কমিশনার যে অফিস আছে, সেখানে 3টি তাদের রাজনৈতিক দল, যারা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আরএসএস, বজরং দল এবং আরেকটি হচ্ছে কি যেন, আরেকটি তাদের রাজনৈতিক দল, সেটাও উগ্র সাম্প্রদায়িক দল, তারা একযোগে আক্রমণ করেছে। এবং আমরা ভিডিওতে যেটি ভাইরাল দেখলাম, সেখানে সম্ভবত কমিশনের কোন লোককে তারা বেদম মারধর করছেন, সেখানে হয়তো ডেপুটি হাই কমিশন, ওটাই তো উপ হাই কমিশন, বেদম মারধর করছেন এখানে। এটা কি কোনো রাষ্ট্রাচারের মধ্যে পড়ে? এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? ওটা তো আরেক দেশের, একটি স্বাধীন দেশের একটি ডেপুটি হাই কমিশনের অফিস, সেই অফিসের কোন স্টাফকে যদি মারধর করা হয়, এদেশের যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত খুনোখুনি হয়েছে, সব তো শেখ হাসিনার আমলে। একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, আমরা বুঝতে পারছি। একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের কোন এলাকা থেকে কেউ সাড়া দেয়নি, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে। এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে, এবং এই উস্কানিতে কিছু স্বার্থান্বেষী মানুষ অশান্তি তৈরি করার চেষ্টা করেছে, সেটাও আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে। এবং বাংলাদেশের জনসমাজে এর কোনো প্রভাবই পড়েনি। এখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এবং চূড়ান্ত গণতন্ত্র অর্জনের জন্য আমরা আমাদের কাজগুলো করছি, অর্থাৎ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে তাড়াতাড়ি অনুষ্ঠিত করা যায়, সেই জন্য আমরা, ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদই বাংলাদেশের মানুষের স্বাধীনতাবোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না। সেই কাতারে মমতা ব্যানার্জির অবস্থান পরিষ্কার করলেন। এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার ভান করে। গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসী বিস্মৃত হয়নি। কাঁটাতারের বেড়ার উপর ফেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন? ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে সেখানেও কিছু সংস্কৃত মানা মানুষ, গায়ক, শিল্পীরা বাংলাদেশের প্রতি যে অন্যায় হচ্ছে এবং ভারত যে অন্যায় করছে, সেখানেও তারা তুলে ধরছে। আমরা সেটিকেও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে না, সেখানেও কিছু মানুষ আছেন যারা সত্য কথা বলছে।